তবে এখন তাকে ইচ্ছের বিরুদ্ধে করতে হচ্ছে। সে এখন বাহিরে যাবে, এমন রক্তাক্ত হয়ে থাকলে গা ঘিন ঘিন করে ওঠে। প্রচুর খুঁতখুঁতে স্বভাবের সে, লোকদের পচনশীল মাংস খাইয়ে শাস্তি দেয়, অথচ সে সামান্য ধুলোকণা শরীরে সহ্য করতে পারে না। হাস্যকর লাগে তার কাছে নিজেকে মাঝে মাঝে। নিক নিজের হাত ঠিকঠাক করে উঠতে যাবে, এমন সময় অধীরাজ মেইন করিডর পেরিয়ে প্রবেশ করে। বস, কোনো লোক আপনার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে আছে। কাল সারাদিন দাঁড়িয়েছিল, কিন্তু আপনি বাইফার ম্যানশনে ছিলেন না। আজ আবার এসেছে শুধু একবার দেখা করার জন্য। নিক পুনরায় গম্ভীর হয়ে বসে, নিজের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে রহস্যময় হাসি দেয়। নিজের ব্লেজার ঠিক করে অধীরাজকে বলে, আসতে বল এই মুহূর্তে। ভেবেছিলাম এখন বাইরে যাব, বাট একটু খেলা খেলে যাক। অধীরাজ কিছুটা অবাক হয়। নিকের রিয়াকশন দেখে এটুকু বুঝেছে বাহিরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে তার বস চেনে। অধীরাজ সম্মতি দিয়ে বেরিয়ে যায়। নিকের হালকা বাদামি চোখের গভীরতা ধীরে ধীরে প্রখর হতে থাকে। কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থাকে মেঝের দিকে। গম্ভীরতা নিয়ে ভাবছে অনেক কিছু, যেটা ধরার ক্ষমতা কারণ নেই। নিকের ভাবনার মধ্যে কারোর উপস্থিতি অনুভব করে চোখ তুলে তাকায়। নিক বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলে, আরে বসুন, ইরানের বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার নাবিদ। উফ, আপনার পুরো নাম জানি না, তাই নাবিদ দিয়ে সম্বোধন করলাম। জানার কথাও না, গ্যাংস্টার বস আমাকে নাদিব নামেই চিনে। নিক নিক ঠোঁট কামড়ে হাসে। নাবিদ কিছুক্ষণ চুপ থেকে নিকের দিকে তাকিয়ে বলে, মেইন দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো নাবিদ। ডেট ওভার ওয়াইন নিয়ে এসে নিক জেবরানের সামনে কথা বলছো। হাউ ফানি। সিরিয়াস কথা নিক, ভুলে যাও না একসময় আমিও তোমার বন্ধু ছিলাম। সেটা আজ থেকে আরো 10 বছর আগে। সো হোয়াট, কি আসে যায় তাতে? তোমার সাথে মাফিয়া প্রশিক্ষণ তো আমিও দিয়েছি, ইভেন হয়েও গিয়েছিলাম। কিন্তু উপরওয়ালার রহমত ছিল বলে সব পাপ পাপ থেকে নিজেকে সরিয়ে নেই। অতীত শুনতে ইচ্ছুক নই মিস্টার নাবিদ। নিক মুখের কঠোরতা নিয়ে বলে, আমার এনি। হ্যাঁ, ও আমার এনি। ওকে আমি ছোট থেকে পেলে পুষে বড় করেছি। ছোট এনিকে সবসময় আগলে রেখেছি। যখন তারা পুরো পৃথিবীর সামনে একা ছিল, তখন আমি নাদিব তাদের দুই বোনকে হেফাজতে রেখেছি। আমি এনিকে নিজের হৃদয়ে স্থান দিয়েছি। নিক নিজের ধৈর্য হারাচ্ছে ধীরে ধীরে। কপালে অনামিকা আঙ্গুলে ঘেঁষে গম্ভীর আওয়াজে বলে, ভালোবাসার শব্দটা আর উচ্চারণ করবি না নাবিদ, না হলে অসময়ে নিজের জবান হারাবি। নাবিদ উঠে দাঁড়ায়। যাকে ভালোবাসি তাকে ভালোবাসি 100 বার বলতে পারি। সত্যি করে বলো, তুমি এনির সাথে খারাপ কিছু করেছো? করলেই বাকি, রক্ষী দাও আমার। নাবিদ ধপ করে ফ্লোরে বসে পড়ে, চোখ বন্ধ করে ফেলে নিজের। অনেক কষ্টে উচ্চারণ করে, মেয়েটা বেঁচে আছে নাকি? বেঁচেই তো আছে, তবে যদি সত্যি কিছু করতাম তাহলে হয়তো বাঁচত না। নাবিদ নিজের প্রাণ ফিরে পায়। তার মানে নিক অ্যানির সাথে বাজে কিছু করেনি। নিক খারাপ বাট মেলে চেনে সে প্রচুর নাক ছিটকায়। জানা নেই কেন সে মেয়েদের দু চোখে সহ্য করতে পারে না। শত্রুদের থেকেও বেশি ঘৃণা করে সে মেয়েদের। নাবিদ উঠে দাঁড়ায়, এরপর নিকের সামনে সামনে এসে বলে, 100 কোটি টাকা তোমাকে ফিরিয়ে দিচ্ছি, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দাও। নিক এইবার ধৈর্য হারায়। নাবিদের মুখে বারবার উচ্চারিত ভালোবাসার শব্দ শুনে তার শরীর জ্বলে উঠছে। রাগে নাবিদের কলার চেপে ধরে কপালে বন্দুক ঠেকিয়ে হুঙ্কার ছেড়ে পড়ে, ইউ বাস্টার্ড! বারণ করেছি না ভালোবাসি শব্দটা উচ্চারণ করবি না। আমার কথা কানে যায় না? নাবিদ নিজেকে ছাড়ায় না, ঠাইভাবে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। নিক বন্দুকটা কপালে ভালোভাবে চেপে ধরতেই কারোর আতঙ্কিত বেলি সুর ভেসে আসে, নাবিদ ভাই, প্লিজ কিছু করবেন না ওনাকে। নিক চমকায়, ভ্রু কুচকে পেছনে তাকাতে চোয়াল শক্ত করে ফেলে। নাবিদ যেন খুশিতে আত্মহারা। কতদিন পর সে তার পাখিটাকে দেখছে। অ্যানির চোখে পানি। চিরচেনা কাউকে দেখতে মেয়েটার আবেগে চারিপাশে না তাকিয়ে ঠোঁট ভেঙে কান্না করে ওঠে। এতদিনে নিজেকে শক্ত করে রাখা অ্যানি পরিচিতদের দেখে সে বাচ্চা অ্যানিতে পরিণত হয়ে যায়। জীবনের তোয়াক্কা না করে সিঁড়ি দিয়ে ছুটে আসে নাবিদের উদ্দেশ্যে। নাবিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। চোখের পাতা ফেললেই যেন সে হারিয়ে যাবে। অ্যানি নাবিদের কাছাকাছি আসতেই কারো শক্ত হাতের থাবার ব্যথায় আর্তনাদ করে ওঠে। ব্যথাটা অনুভব করার আগেই কারো শক্তপোক্ত বুকের সাথে লেপ্টে যায়। অ্যানি ছটফট করে ওঠে, চোখ তুলে তাকায় 6 ফুট লম্বা চওড়া সুদর্শন পুরুষটার দিকে। নিকের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে অ্যানি আরো ছটফট করে ওঠে। যেতে দিন আমাকে, না না হলে আপনাকে আমি খুন করব, নিক জেভরন।
নিক নিচের সাথে আরো চেপে ধরে। অ্যানির শরীর ঘিন ঘিন করে ওঠে। নাবিদ নিকের দিকে তাকিয়ে ইশারা করে বলে, দিয়ে দাও নিক, প্লিজ এনিকে আমার কাছে দিয়ে দে। ওর বোন পাগল হয়ে গিয়েছে এনির কারণে, মেয়েটা কান্না করতে করতে মরে যাচ্ছে। প্লিজ দিয়ে দাও। এনি খুব সরল একটা মেয়ে, তোমাদের কাছে ও বাঁচতে পারবে না। আই ডোন্ট কেয়ার, মরে গেলেও সে আমার কাছেই থাকবে। অ্যানি কান্না করছে ছোটার জন্য। উপায় না পেয়ে নিকের বাহুর এক অংশে দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়ে রাখে। নিক অ্যানির দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে ওঠে, নিজের হাতে তাজা ক্ষত সেলাই করেছি, তাও নিজের শরীরের। তোমার সামান্য নরম দাঁতের স্পর্শ আমার ছিঁড়তে পারবে না। অ্যানিও জেদ ধরে বলে। অ্যানির এহেন কথায় নিক ঠোঁট কামড়ে হাসে। এমন কাজ করলে তো তোমাকে আমার সাথে বেডরুমে যেতে হবে। তবে এখানেও আমার সমস্যা নেই, বাট তুমি লজ্জা পাবে বেবি গার্ল। নিকের এমন কথা শুনে অ্যানি আরো ছটফট করে ওঠে। কতটা অশ্লীল এই লোক! অ্যানিকে এমন ছটফট করতে দেখে নিক ডিভানে বসে যায়। এরপর অ্যানিকে নিজের কোলের উপরে বসে শক্ত করে পেঁচিয়ে ধরে, পা দুটি নিজের পা দিয়ে আটকে দেয়। অ্যানি এখন সম্পূর্ণ নিকের কাছে বন্দী। নাবিদ ঘন ঘন শ্বাস টানছে। ভালোবাসার মানুষটাকে অন্য কেউ স্পর্শ করছে, তার ভেতরে আগুনে দগ্ধ হচ্ছে। অ্যানি নাবিদের দিকে তাকিয়ে কান্না করে ওঠে। ভাইয়া এখান থেকে নিয়ে চলো আমাকে, এই লোকটা ভীষণ খারাপ। 2 দিন ধরে আমাকে শিকলে বেঁধে রেখেছে, আমি আপার কাছে যাব, প্লিজ ভাইয়া বাঁচাও আমাকে। অ্যানি অন্যের কাছে প্রাণ ভিক্ষে চাইছে নিকের মোটেও পছন্দ হয়নি। রক্ত টকবক করে ওঠে মাথার অ্যানিকে সর্বশক্তি দিয়ে নিজের সাথে আরও চেপে ধরে। অ্যানি ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে, মনে হচ্ছে হাড়গুলো ভেঙে যাবে। নাবিদ অধৈর্য হয়ে অ্যানির হাত ধরে টান দিয়ে বলে, চলে আয় এনি, আমি তোকে নিয়ে যাব। নিক এক পলক তাকায় সেদিকে। শেষ গ্যাংস্টার বসের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ধীরে ধীরে আগের রূপে ফিরতে থাকে। রাগে কাঁপছে অসম্ভবভাবে। স্পর্শ করে থাকা জায়গায় এক পলক তাকিয়ে সামান্য ঘাড় বাঁকায়। প্যান্টের পকেট থেকে মিনি ছুরিটা নিয়ে সাথে সাথে নাবিদের হাতে টেনে ধরে। এমন আক্রমণে নাবিদ অ্যানির হাত ছেড়ে দেয়। তরল রক্ত গড় গড় করে পড়তে থাকে। নাবিদ হাত ধরে চেঁচিয়ে ওঠে সামান্য। রক্ত দেখে অ্যানি ভড়কে যায়। মেয়েটা আবার কেঁদে ওঠে। নাবিদ ভাই, অ্যানি নিকের কোল থেকে উঠতে চায়। নিক অ্যানির কোমরে চাপ প্রয়োগ করে বলে, এখন তো হাত কেটেছি, পুনরায় ওকে স্পর্শ করার চেষ্টা করলে কলিজা কেটে আনবো। নাবিদ কাটা হাত ধরে ব্যথায় চোখ মুখ খিচে ফেলে। অ্যানি নিজেকে ছাড়ানোর জন্য প্রাণ দিয়ে চেষ্টা করছে। নিক অধীরাজকে ডাক দিয়ে বলে, এটাকে বাইরে বের করে দে, আর বেশি এদিক সেদিক করলে জানে মেরে ফেল। জানে মেরে ফেলো। কথাটা অ্যানির কানে যেতে সে স্তব্ধ হয়ে যায়। নাবিদকে এক প্রকার জোর করে নিয়ে যায় অধীরাজ। নাবিদ দরজার কাছে এসে দাঁড়ায়, বাক্য চোখে তাকায় অ্যানির দিকে। অ্যানিও সেইমভাবে তাকায় নাবিদের দিকে। 1 সেকেন্ডের জন্য চোখাচোখি হয় দুজনার। নাবিদ চোখ আর হাত দিয়ে শান্ত একটা ইশারা করে। ব্যাস, নাবিদের সামান্য ইশারাটা অ্যানির ছটফটানি থেমে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। কান্না থামিয়ে দেয় সে। নাবিদকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে চলে যায়। অ্যানি অনুভূতিহীনভাবে শূন্য চোখে তাকিয়ে থাকে মেঝের দিকে। অ্যানিকে শান্ত দেখে ঠোঁট কামড়ে বলে, পুরুষ এমন এক কন্ট্রোললেস জাতি, এদের কোলে মেয়ে মানুষ বসলে এরা বেসামাল হয়ে পড়ে। অ্যানি কোনো রিয়াক্ট করে না, শুধু ঘৃণিত কণ্ঠে বলে, অতিরিক্ত অশ্লীল আপনি। গ্যাংস্টাররা ঠিক কতটা অশ্লীল সেটা তোমার ধারণার বাইরে, বাট আজকের ফার্স্ট টাইম ছিল, তাই মুক্তি দিচ্ছি। পরের বার কোনো পুরুষের স্পর্শ লাগলে খোদ্দার কসম, সে জায়গাটা জ্বালিয়ে দেব। ধর্মহীন হয়ে কসম কাটছেন? নিক গম্ভীর হয়ে যায়। অ্যানির হাত চেপে ধরে উপরে যাওয়ার জন্য পা রাখে। অ্যানির চোখ মুখ জুড়ে ছিল অন্য কিছু। নাবিদের ইশারা তার বুকে এক আলো জেগে তোলে। অ্যানি সামান্য মুচকি হাসে, কিন্তু সেই হাসি গ্যাংস্টার বস দেখেনি। দেখলে হয়তো অনেক কিছুই বুঝে যেত। আরিশ আজ নিজের বাড়িতে যায় না, নিকের কাছেও যায়নি। গাড়ি নিয়ে চলে যায় একদম দাদামশাইয়ের বাড়ির সামনে। গাড়ি পার করে করিডোর পেরিয়ে ভেতরে প্রবেশ করে আরিশ। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কেউ একজন এসে জড়িয়ে ধরে। আরিশ হাসি মনে নিজের সাথে আগলে নেয়। কেমন আছো ভাইয়া? এই তো আছি। তোর কি অবস্থা মেহের? আমার অবস্থা জেনে কি করবে? কতদিন পরে এসেছো বলো তো? আরিশ এগিয়ে যেতে যেতে বলে, কাজের চাপ ছিল প্রচুর, তাই আসতে পারিনি। রাগ করিস না বোন। নিক ভাইয়া আজ আসবেন না আরিশ ভাই?
আরিশ তাকায় বোনের সরল মুখটার দিকে, শ্বাস টেনে বলে, আজ আসবো না। ও, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। দাদামশাইয়ের সাথে কথা বলে রেস্ট নাও। আরিশ মুচকি হাসি দিয়ে মেহেরের মাথায় হাত বুলিয়ে দেয়। মেহেরও প্রাণবন্ত হাসি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে উপরে চলে যায়। মেহের চলে যেতেই আরিশ গিয়ে দাদামশাইয়ের পাশে বসে। মিস্টার রিভান আরিশের দিকে তাকিয়ে বলে, কেমন আছো তাহলে? এই তো আছি, যেভাবে সবসময় থাকি সেভাবেই। নিকের সাথে মেয়েটার কি খবর? আরিশ ভ্রু নাচিয়ে তাকায় দাদামশাইয়ের দিকে, গম্ভীরতা টেনে বলে, দেখা করিনি আর মেয়েটার সাথে। তুমি পছন্দ করতে, রাইট? আরিশ চমকায়, অবাক হয়ে তাকিয়ে মিস্টার রিভানের দিকে, শুকনো ঢোক গিলে বলে, আপনি কিভাবে জানলেন? আমি তো কাউকে বলিনি। মিস্টার রিভান আরিশের পিঠ চাপড়ে বলে, তুমি এখন যে সময়টা দিয়ে যাচ্ছ সে সময়টা আমি বহু বছর আগেই পার করে ফেলেছি। তবে প্রাউড ফিল করি এই অনুভূতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছো। তোমাদের বন্ধুত্ব যাতে কখনো না ভাঙে, পুরো বিশ্বাস যাতে নিক আর আরিশের বন্ধুত্বের ধীর বন্ধন দেখতে পারে। কাউকে হতাশ করো না কখনো। আরিশ হাসে, দুনিয়া উল্টে গেলেও জেফান আরিশ আর নিক জেফানের বন্ধুত্ব ভাঙার ক্ষমতা কারণ নেই। একসাথে ছিলাম, আছি আর আজীবন থাকবো। রাতের ঘন নিস্তব্ধতা ছিঁড়ে অজ্ঞাত কারো নিঃশব্দ আগমনে ঘটে অ্যানির রুমে। একটি ছায়া অন্ধকারকে ছিঁড়ে প্রবেশ করে, তার চোখ দুটো জ্বলন্ত অগ্নিশিখার মতো দীপ্তিমান। অনির্বাণ কোনো অভিশপ্ত আগ্নেয়গিরির গর্ভে লালিত হিংস্রতা ছুঁয়ে পড়া লাভায় পরিণত হয়েছে। সিঁড়ি দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো তার উপস্থিতি ছড়িয়ে পড়ে চারিদিকে। হেডবোর্ডে হেলান দিয়ে অ্যানি গভীর নিদ্রায় বিভোর, হাত পা এলিয়ে শরীর ঢলে পড়েছে একপাশে। মায়াবী মুখখানি তবুও জ্যোৎস্নার অভাবে অন্ধকারে ধরা দেয় না। অবচেতন মনে কোনো অতলান্ত ভাবনার জালে জড়ানো সে, যার ভারে সে নিশ্চিন্তে নিদ্রা গেছে। অজানা এক অভিশপ্ত আগন্তুকের উপস্থিতি তার চেতনার চৌহদ্দিতে ধাক্কা দেয়নি এখনো। লোকটি নিঃশব্দে এগিয়ে আসে, মুখে এক ভয়ানক গাম্ভীর্য নিয়ে অগ্রসর হয়। তার চোখে তীক্ষ্ণ নয় বরং ক্রোধের আগুনে জ্বলতে থাকে এক অভিশপ্ত নিষ্ঠুরতা, যেখানে দয়ার কোনো স্থান নেই। হালকা ধূসর চোখের মনির চারিপাশে রক্তাভ লালিমা তার অন্তর্দাহ ও অমার্জনীয় অভিপ্রায়কে নির্জন রাত্রির সাক্ষী করে তোলে। চোয়াল শক্ত, হাঁটু দৃঢ়, প্রতিটি পদক্ষেপে হিংস্র সংকল্পের ছাপ। সে যখন অ্যানির পাশ ঘেঁষে আসে, তার গা ছুঁয়ে অশুভ হিমেলতা ছড়িয়ে পড়ে। এক মুহূর্ত থেমে মায়ার ঘোরে অর্ধ আচ্ছন্ন সে মুখশ্রীকে এক চাউনি দেখেই হঠাৎ করেই তার হাত জোড়া চেপে ধরে। অ্যানির কোমল ত্বকে সে শীতল আর শক্ত আঙ্গুলের ছোঁয়া যেন বিদ্যুৎ প্রবাহের মতো আছড়ে দেয়। হঠাৎ আক্রমণে অ্যানি ব্যথিত গুঙিয়ে ওঠে। ঘুমের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা চেতনা খানিকটা ফিরে আসে। লোকটির ঠোঁটে তখন একরকম বাঁকা হাসি খেলে যায়, যেন নিকষ অন্ধকারের রাজপুত্র তার শিকারকে এক ফাঁকে পাকড়াও করেছে। মুহূর্ত না গড়াতে নিজের মুখ সম্মুখে এগিয়ে নিয়ে যায়। সে অ্যানির গলার কাছে ঠোঁট ছুঁয়ে এক নিষ্ঠুর কামড় বসিয়ে দেয়। রক্ত মাংস ছেঁড়া নিঃশংস্রতায় নিদ্রিত দেহ যেন দপ করে জ্বলে ওঠে। ব্যথার তীব্রতায় অ্যানি আর্তনাদ করে উঠে বসে। তীব্র কান্নার মতো এক চিৎকার ছিঁড়ে ফেলে রাতের স্তব্ধতা। কপাল পেয়ে গড়িয়ে পড়ে ঘাম। অ্যানির শ্বাস প্রশ্বাস এলোমেলো, আর গাল আর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। সেই মুহূর্তে সে উপলব্ধি করে তার পাশে কেউ একজন রয়েছে। তার হাত এখনও কারো শক্ত মুঠিতে বন্দী, কিন্তু পুরো রুম আধারে নিমগ্ন। সে চাইলেও বুঝে উঠতে পারে না কার মুখোমুখি হয়েছে সে। মুখ অচেনা, অবয়ব অস্পষ্ট, নিঃশ্বাস কেবল একটা অমঙ্গলের পূর্বাভাস দেয়। অ্যানির শরীর ঠান্ডা ঘামে ভিজে যায়। কামড়ের দাহ তখনও ত্বকে বাজে। কাঁপতে কাঁপতে বুকের গভীর থেকে উঠে আসে ভীতসন্ত্রস্ত কণ্ঠস্বর, একটি অস্পষ্ট অসহায় উচ্চারণ। কে আপনি? অ্যানির শরীর ছুঁয়ে যেতে থাকে একটা স্পর্শ, তার গলায় কেমনভাবে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ অ্যানির গলায় চেপে ধরে শক্তভাবে। অ্যানি বুঝতে পারছে না ঠিক তার সাথে কি হচ্ছে, শুধু বুঝতে পারছে একটা পৈশাচিক হাত তাকে ছুঁয়ে দিচ্ছে বাজেভাবে।
তার গলায় চেপে ধরেছে মেরে ফেলার জন্য। গলায় এমনভাবে চেপে ধরেছে যেন এখন ওই শ্বাসটা বন্ধ হয়ে যাবে। অ্যানি ছটফট করে ওঠে, নিঃশ্বাস নিতে না পেরে হাত পা এলিয়ে দেয়। চোখ বন্ধ হয়ে যাবে এমন সময় গলা থেকে হাতটা শীতল হয়ে যায়। লোকটা গলা থেকে হাত সরিয়ে অ্যানির পুরো মুখে স্পর্শ করে। অ্যানি নিঃশ্বাস নিচ্ছে বড় বড়, গা গুলিয়ে আসছে তার। সে চেঁচিয়ে উঠবে তার আগে আগন্তুক তার দুই ঠোঁট নিজের আঙ্গুলে দিয়ে শক্ত করে চেপে ধরে। অ্যানির মনে হচ্ছিল ঠোঁটগুলো দাঁতের ঘর্ষণে কেটে যাবে, দাঁতের ঘর্ষণে ঠোঁট কেটে যায়। তখনই শোনা গেল লোকটার হাসির শব্দ। রাতের অন্ধকারে হাসিটা ভয়ঙ্কর হয়ে ওঠে। অ্যানি শুকনো ঠোক গিলে বলে, নিক, বেবি গার্ল। অ্যানি ভয়ে ছটফটিয়ে ওঠে। বেবি গার্ল নয়, এমি আমার নাম। আমার রুমে কি করছেন? সত্যি করে বলুন, কেন এসেছেন? বাজে ভাবে ছুঁয়েছেন কেন আমাকে? অ্যানি কথা বলছে ঠিকই, কিন্তু তার কণ্ঠের অন্তঃস্থলে গোপন কম্পন যেন প্রতিটি উচ্চারিত শব্দকে বিকৃত করে তোলে। শীতল ভয় যেন তার শিরায় শিরায় বিষাক্ত নীল রক্তের মতো প্রবাহিত হচ্ছে। হৃদয়ের গভীর কুঠুরিতে যন্ত্রণার এক বিষাক্ত পঙ্কিলতা জমে উঠেছে। নিজের অস্তিত্বের প্রতি এক তীব্র বিক্ষোভ, এক অপ্রতিরোধ্য আত্মঘৃণা তাকে ভিতর থেকেই ধ্বংস করে দিচ্ছে এক নীরব অথচ প্রচণ্ড বিস্ফোরণ। সে ক্রমাগত নিজের গলা আর মুখ ঘষে যাচ্ছে, যেন সেই স্পর্শ, সেই দর্শনের স্মৃতি ত্বক থেকে মুছে ফেলতে চায়। অথচ ত্বকের গভীরে লেপ্টে থাকা সেই নারকীয় ছোঁয়া কোনোভাবে আলগা হচ্ছে না। তার দেহ মন তখন এক অব্যক্ত ঘৃণায় জর্জরিত। জীবন যেন নিজেকে বর্জন করার অনুনয় করছে। পিপাসা এক বিভীষিকাময় তৃষ্ণা তাকে গ্রাস করে। মনে হয় সমস্ত শরীর এক আগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে আছে, যেখানে একমাত্র ঠান্ডা জলের এক ফোঁটাই হয়তো তাকে বাঁচাতে পারে। অথচ সামনে অন্ধকারের মূর্ত রূপ হয়ে নিক বসে আছে, চোখে এক নিষ্ঠুর নিস্পৃহতা, ঠোঁটে অনাসক্তি, যার উপস্থিতি নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী। অ্যানি নিজেকে সতর্ক করার আগেই ডিম লাইট হঠাৎ জ্বলে ওঠে। আলো নয়, যেন অন্ধকারের চোখ খুলে গেছে। সেই ক্ষীণ হলুদাভাব আলোয় নিকের ছায় রেখাগুলো আরও ভয়ঙ্কর রূপ নেয়। নিক তার হাত ছেড়ে দেয়, অথচ সেই ছেড়ে দেওয়ার মধ্যে এক প্রকার নিপীড়নের পরিণতি নিহিত ছিল। তার হাত এত শক্তভাবে চেপে ধরা হয়েছিল যে ছেড়ে দেওয়ার পর মনে হলো সেই জায়গা দিয়ে রুহুটাই যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। মাথা হালকা হয়ে ঘুরে ওঠে, শরীর ভারসাম্য হারায়। সে নিচের দিকে তাকিয়ে দেখে হাতের গায়ে গভীরভাবে বসে থাকা 5টি আঙ্গুলের ক্ষতচিহ্ন। মনে হয় কেউ পাথরে শেকল বেঁধে রেখেছিল তাকে। অ্যানি চোখ ছলছল করে ওঠে। ভেতরে ভেতরে কান্না তার সমস্ত প্রতিরোধ ভেঙে দিয়ে বন্যার মতো বেরিয়ে আসতে চায়। সে নিজেকে সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী মনে করে, একটি নীরব শিকার যে কারো করুণা না পেয়েও শুধুই নির্যাতিত হয়। নিক তখনও স্থির, তার চাহনি এখনও ধাতব, কোনো মানবিক উষ্ণতা নেই সেখানে। সে ধীরে কোনো আবেগহীন গতিতে একটি সিগারেট তুলে নেয়। মুখের রেখাগুলো কাটা কাটা আর শীতল, চোখের পাতাগুলো ভারী হয়ে আছে, তবুও দৃষ্টিতে একরকম উগ্রতা। দৃষ্টি আগুন ছুটতে পারে চোখ দিয়েই। তার চোখ জোড়া অস্বাভাবিক লাল, যেন ঘুমহীন রাতগুলো পুঞ্জীভূত হয়ে সেখানে হিংস্র আগুন জ্বালিয়েছে। নিক যখন ধীরে ধীরে আগুন জ্বালিয়ে সিগারেট ঠোঁটের কোণে স্থাপন করে, দেখে মনে হচ্ছে দানব স্বয়ং ধ্বংসের বারুদে আগুন দিচ্ছে। নিকের পরনে একটি কালো শার্ট, বুকের উপরে 3টি বোতাম খোলা, আর সেই উন্মুক্ত বুকে দেখা যাচ্ছে ড্রাগনের ট্যাটু, যেটি তার শরীরের মতোই জ্বালাময় ও রহস্যময়। গলায় ছড়িয়ে থাকা আঁকাবাঁকা রেখাগুলো যেন জ্বলন্ত সাপের মতো তার হৃৎপিণ্ড ঘিরে নাচছে। অ্যানি ভরকে যায়, চোখে ভয় নেমে ওঠে, গলার স্বর আটকে যায়, তবুও সে নিজেকে ভেঙে পড়তে দেয় না। অ্যানি জানে ভয়ের কাছে মাথা নত করলে সে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। সে নিজের অস্তিত্বকে আঁকড়ে ধরে এক টুকরো সাহসিকতা দিয়ে নিজেকে স্থির রাখার আপ্রাণ চেষ্টা করে। নিক সিগারেটের ধোয়া চুমুক দিয়ে একটানা গিলে, তারপর অ্যানির চোখে চোখ রেখে সেই বিষাক্ত ধোঁয়ার বিস্ফোরণ ঘটায় তার মুখের দিকে। ধোঁয়া যেন শুধুই তামাক নয়, অপমান, ক্রোধ, দম্ভ সব কিছু একসাথে জমাট হয়ে বেঁধে আছে অ্যানির মুখে। সেই ধোঁয়ার তীব্রতায় অ্যানি এক মুহূর্তেই কেসে ওঠে। অ্যানির গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তার কাশি থামে না, একটানা খিঁচ ধরে
ফেলে বুকের পাঁজরে। সে কাশের দমক বুকের ভেতরে শ্বাসটুকু চেপে ধরেছে। সে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে টেবিলে থেকে পানি তুলে নেয়। এরপর এক চুমুকে গিলে ফেলে। গলার জ্বালা কিছুটা প্রশমিত হলেও চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই হিংস্র পুরুষটিকে দেখে তার অন্তর পুনরায় দুলে ওঠে। ধীরে ধীরে মাথা তোলে আর এক নিঃশ্বাসে তাকায় নিকের চোখে, যেখানে ভয়, ঘৃণা, অপমানের সঙ্গে মিশে থাকে এক টুকরো প্রতিরোধের আগুন। জানোয়ার, এত রাতে কি সব নাটক করছেন আপনি? প্লিজ রেখাই দিন আমাকে। নিক তাকিয়ে আছে এমন এক অস্বাভাবিক স্থিরতায়। তার চারপাশে জগতের কোনো শব্দই আর শ্রবণেন্দ্রিয় স্পর্শ করছে না। এক চূড়ান্ত বিমূঢ় নির্লিপ্ত দৃষ্টিতে সে পৃথিবীর অস্তিত্ব থেকেই বিচ্ছিন্ন। তার চোখ জোড়া নিসীম শূন্যতার দিকে ঘুরে থাকা দুটি গহ্বর, যেখানে কোনো অনুভূতির প্রবেশাধিকার নেই। সে সিগারেটের দিকে চেয়ে থাকে, ঠোঁটে জমাট গম্ভীরতা, কোনো এক প্রশ্ন কিংবা প্রতিবাদের স্পন্দনেও যার অভিব্যক্তি এক বিন্দু চঞ্চল হয় না। ডিভান থেকে ধীর নিয়ন্ত্রণে ভঙ্গিমায় সে উঠে বসে। তারপর সম্পূর্ণ নির্লিপ্ততা নিয়ে সিগারেটের জ্বলন্ত প্রান্তটি সে নিজের হাতের শিরায় উপর রাখে। তপ্ত ছেঁড়া সিগারেট চাপা আগুন কাঁপতে থাকা চামড়ার গভীরে গেঁথে যায়। সিগারেটের ছ্যাঁকা খেয়েও নিকের ঠোঁটে গম্ভীর হাসি। অ্যানি আচমকা চমকে ওঠে। সেই দৃশ্য তার দৃষ্টিশক্তির ভেতরে বাজের মতো আঘাত হানে। মুখে হাত চাপা দিয়ে সে বিছানার চাদর মুঠ করে ধরে। এই নৃশংসতার সামনে দাঁড়িয়ে কিছু একটা আঁকড়ে ধরা ছাড়া তার কোনো উপায় নেই। তার চোখ বড় হয়ে যায়, হৃদস্পন্দন যেন বুকে লাফিয়ে উঠতে চায়, আর কপালের উপরে ছোট ছোট ঘামের ফোঁটা ঘনীভূত হয়ে টুপটাপ করে নামতে থাকে। সেগুলো আর জল নয়, বরং আতঙ্কে গলে যাওয়া সত্তার দাগ। ঘরে এসি চললেও অ্যানি শরীরে উত্তাপ বাড়ে, গায়ের লোম কাটা দিয়ে ওঠে, কিন্তু তা ঠান্ডায় নয়, বরং এক হিমশীতল ভয়ের তীব্র তাপপ্রভাবে। তার মনে প্রশ্ন ঘূর্ণায়মান হয়, মানুষ কিভাবে এমন আত্মনির্যাতনে আনন্দ খুঁজে পায়? এই পিশাচটা কি আদৌ মানুষ? অ্যানির ভাবনার প্রহর ঘটে নিকের ভয়ানক আওয়াজে। আর ইউ স্কেয়ার্ড বেবি গার্ল? তোমার ডান হাতে স্পর্শ করেছিল ওই বাস্টারটা, তাই না? ভেবেছিলাম ভুলে যাব, কিছু করব না, কিন্তু নিক কথা শেষ করতে পারেনি। অ্যানি নড়ে চড়ে ওঠে, বিছানা থেকে নেমে পিছিয়ে যায়। নিকের দিকে তাকিয়ে কাপা আওয়াজে বলে। অ্যানি সিগারেটের দিকে তাকিয়ে হাত নাড়াতে নাড়াতে বলে, কিন্তু ঘুম হচ্ছিল না, শান্তি পাচ্ছি না আমি কিছুতেই। বুকের ডান পাশে তীব্র দহন হচ্ছে। চোখ বন্ধ করলে সেই দৃশ্য কেন ভেসে আসছে বলো তো? নিক কথা বলছে আর সেই প্রতিটি শব্দের ভারে চারিপাশে বাতাস জমে জমে থমকে যাচ্ছে। সে এক পা করে সামনে এগিয়ে আসে। তার চলাফেরায় নেই কোনো তাড়াহুড়ো, আছে এক নিরাবেগ হিংস্রতার শীতল হিসেব। এদিকে অ্যানি কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরতে থাকে। তার চোখে আতঙ্ক, ঠোঁটে কাঁপন, আর দেহ এক বিষণ্ণ ক্লান্তির প্রতিচ্ছবি। অ্যানির পা দুটি যেন আর তাকে বহন করতে পারছে না। শরীর ও আত্মা সমানভাবে নিঃশেষিত। তবু পরবর্তী শ্বাসটুকু টানার শক্তি সঞ্চয় করার ক্ষীণ কিন্তু জেদি স্বরে বলে, আপনি একজন মানসিক বিকারগ্রস্ত। আপনার মনে চোখে তাতে ভ্রান্তি থাকাটাই স্বাভাবিক। নাবিদ আমাকে নিতে এসেছিল, আপনি যেতে দেননি, তাই সে আমার হাত ধরেছে। এটা আপনার হৃদয়ে এত যন্ত্রণা কেন? আমি আপনার প্রেমিকা নই, নিক জেভিরান, আর না আমি আপনার বউ। আপনি অ্যানি শেষ করতে পারেনি কথাখানা। পুনরায় আক্রমণে দুপা পিছিয়ে যায়। নিক অ্যানির গলায় বন্দুক চেপে ধরেছে। কথাটা অত্যন্ত রাগের সাথে অ্যানির মুখ থেকে ছিনিয়ে নিয়ে বলে, রক্ষিতা, রক্ষিতা তুই আমার। অ্যানির চোখে পানি চলে আসে। রক্ষিতা শব্দটা কাটা দিয়ে ওঠে শরীরে, কিন্তু নিক তখন ঠিক সামনে, হিংস্র কোনো হায়নার মতো দাঁড়িয়ে, অ্যানির দৃষ্টি মেঝের দিকে। নিক ফিসফিস করে ওঠে, কণ্ঠস্বরে তখনও বিষ ও আগুন মিশে আছে। ইউ আর জাস্ট মাই ফাকিং টয়, বাট শব্দটা অসমাপ্ত রয়ে যায়। নিক বাঁকা হেসে অসমাপ্ত কথার বদলে জিজ্ঞেস করে, রক্ষিতা মানে কি জানো? প্রশ্নটি শরীর ছেঁড়ার জন্য নয়, বরং আত্মা বিদীর্ণ করার জন্য ছোড়া হয়েছে। অ্যানির হৃদয়ের অভ্যন্তরটা যেন পাঁজর ছুঁড়ে উঠে আসে। সে জানে না আসলে রক্ষিতা শব্দটির প্রকৃত ব্যাখ্যা। তার মাথায় শুধু একটি সোজা মানে গেঁথে আছে, গোলাম আর স্বাধীনতাহীনতা। অ্যানি কপা গলায় জিজ্ঞেস করে, কি
পরে নিক এবার হালকা হেসে অ্যানির একগুচ্ছ চুল শাহাদাত আঙ্গুল পেঁচিয়ে টান দেয়। যন্ত্রণায় অ্যানি গোঙাতে গোঙাতে মাথা নিচু করে, কিন্তু তার কষ্টের মুহূর্ত শেষ হয় না। পর মুহূর্তে নিক সেই জ্বলন্ত সিগারেটটি অ্যানির বাম হাতে চেপে ধরে। অ্যানির মুখ ফেটে যায় আর্তনাদে, ব্যথার তীব্রতায় সে কাঁদতে থাকে, কিন্তু নিক অবিচল। নিক তার কানের কাছে মুখ নিয়ে ভয়ঙ্কর কোমল অথচ বিষাক্ত গলায় বলে, রক্ষিত আমার এমন নারী যাকে কোনো পুরুষ তার বৈধ স্ত্রী না করেও ভোগ করে, তার শরীর ব্যবহার করে, বাট সম্পর্ক নয়। কতবার গিয়েছো আমার বিছানায় বেবি গার্ল? তুমি নিজেই আমাকে রক্ষিতা বলে জাগাতে চাও? আমার ভেতরে দানবটাকে সামলাতে পারবে নিক জেভরানকে? না পারো, না চাও, তবু আজ থেকে তুমি আমার রক্ষিতা হয়েই থাকবে, স্বেচ্ছায় হোক বা জোরে। আই ডোন্ট কেয়ার। নিক জেভরানের বেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থেকো। এই কথাগুলো শুনে অ্যানি স্তব্ধ হয়ে যায়। তার কাঁধে হাতে চামড়ার গভীরে যে যন্ত্রণা পোড়াচ্ছে তা তার হৃদয়ের ভেতরের দহনকে ছুঁতে পারছে না, কারণ সে তখন পুরোপুরি বিপর্যস্ত, চেতনা আর অবচেতনার মাঝামাঝি দোলায়মান। নিকের ঠোঁটের স্পর্শ অ্যানির কান থেকে গাল পর্যন্ত যায়। রক্ষিতা এই শব্দটি তার মস্তিষ্কের ভেতরে গুমড়ে গুমড়ে শকুনের ঠোকরের মতো ফিরে আসছে। মাথায় অসহনীয় শব্দ বিস্ফোরণ। নিক সিগারেট ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। অ্যানির নজর যায় না, তার দৃষ্টিভঙ্গি এখন নিজের পোড়া হাতে। ফর্সা ত্বকের উপরে পুরন্ত দাগ যেন বিদ্রুপ করছে তার নারীত্বকে, কিন্তু আচমকায় অ্যানি নিকের পা ঝুরিয়ে ধরে ফেলে। নিক থেমে দাঁড়ায়, সাথে আশ্চর্য হয়। তার কপাল কুঁচকে যায়। নিচের দিকে তাকিয়ে দেখে এক গুড়ি মেরে বসে থাকা মেয়ে, যার মুখ থমথমে বিরাজ করছে। অ্যানির চোখে আছে করুণা আর মিনতি। অ্যানি বলে ওঠে ভাঙা আর কান্না গলায়, কিন্তু কি কি করবেন আপনি? আমার সম্মানটুকু নষ্ট করবেন না। আমি আজীবন আপনার আমার আমার সম্মানটুকু নষ্ট করবেন না। আমি আজীবন আপনার গোলাম হয়ে থাকবো, কুকুরের মতো। যত যন্ত্রণা দেবেন নেব, যত কষ্ট সব সয়ে যাব, কিন্তু কিন্তু আমার সম্মানকে পায়ের নিচে ফেলবেন না। আমাকে মেরে ফেলেন, কিন্তু বিবাহ বহির্ভূত স্পর্শে আমি টিকতে পারবো না। দয়া করুন, প্লিজ এমন কিছু করবেন না যার পরিণতিতে আমি জীবন্ত মরে যাব। নিক যেন এই কান্না, প্রার্থনা, অনুনয় কিছুই শোনে না। তার ভঙ্গিতে করুণা নেই আর মানবিকতা অনেক দূর। সে নিঃশব্দে পেছনে ফিরে হনহনিয়ে এগিয়ে যায়, তবে যাওয়ার আগে বিরক্তিতে ভরা এক হিংস্র মুহূর্তে সে পায়ের ঝাপটা দিয়ে অ্যানিকে সজোরে সরিয়ে দেয়। অ্যানি ছিটকে গিয়ে আছড়ে পড়ে পাশের কাঠের টেবিলটিতে। ধাক্কায় মাথার ভিতরে যেন এক মুহূর্তে বিস্ফোরিত হয় সহস্র রক্তবিন্দু। নিক দরজার কাছে যেতেই অ্যানি বলে ওঠে, তবে নিক শুনল না। রক্তাক্ত অ্যানিকে রেখেই বেরিয়ে যায়। অ্যানির চেতনা টলমলে বাতির মতো নিভু নিভু করে চলে। পর মুহূর্তে তার কপালের মাঝখানে রক্তরঙা রেখা আঁকা পড়ে। এইটা শুধু কোনো ক্ষতের চিহ্ন নয়, এটা এক নারীর ভেঙে পড়া আত্মমর্যাদার জ্বলন্ত ছাপ। গড়িয়ে পড়া রক্ত এক একটি ফোঁটায় লেখা থাকে অসম্মান, নিপীড়ন আর করুণ নির্জনতায় বন্দি একটি অস্তিত্বের নীরব প্রতিবাদ। অ্যানি মাথায় হাত দিয়ে থরথর করে কেঁপে ওঠে আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কান্নার শব্দ ছিঁড়ে ফেলে নিশতি রাতের স্তব্ধতা, এক হাহাকারের মতো, কোনো চরম দুর্ঘটনায় নিহত আত্মার বিলাপ। তার কান্না আরতিতে রূপ নেয়, সারা শরীরে দুলতে থাকে সেই বেদনার কম্পনে। উপরের দিকে তাকিয়ে নিষ্ঠুর নির্জন আকাশের দিকে আল্লাহকে সাক্ষী রেখে চিৎকার করে ওঠে, এই তুমি? হ্যাঁ, চুপ করে থাকা আকাশ, আমাকে কোন নরকে ঠেলে দিলে? এমন হিংস্র, ঘৃণ্য, বিভূমিষায় ভরা নরক কি আমার প্রাপ্য? আমি তো কোনো পাপ করিনি, কেন আমাকে এইভাবে বারবার ভেঙে চুরমার করলে? আমার মা বাবাকে কেড়ে নিয়ে 7 বছর বয়সে আমাকে অনাথ করেছিলে, করুণার পাত্র করে তুলেছিলে, কিন্তু আজ আজ তুমি আমাকে কোথায় এনে ফেললে? এই পুরুষ নরকের ভেতর। কেন আমাকে একা দাঁড় করিয়ে দিলে? দয়া করো, সাহায্য করো, প্লিজ আমাকে ফিরিয়ে নাও তোমার কাছে। রুহটাকে আজরাইল দিয়ে ছিনিয়ে নাও, আমি আর পারছি না। আমি চাই না এই নরপিশাচ আবার দেহ ভোগ করুক। তার আগেই যেন আমি প্রাণহীন পড়ে থাকি। বাঁচলে যদি বেঁচে থেকেও মরার মতো বাঁচতে হয়, তবে মৃত্যুই হোক মুক্তি। জীবন্ত লাশ হয়ে আর কতকাল থাকবো আমি?
অ্যানি সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে ওঠে, হায় আফসোস, সাউন্ড প্রুফ রুমের আওয়াজ বাহিরে যাওয়ার ক্ষমতা নেই। অ্যানির আর্তনাদ কোনো একক নারীর বিলাপ নয়, এটা সেই সমস্ত নারীদের প্রতিনিধিত্ব করে যারা সমাজের কুৎসিত মুখোশে প্রতিনিয়ত পদদলিত হয়, অথচ কেউ দেখে না, কেউ শোনে না। তার রক্তরঙও নয়, বরং এক নীরব অভিশাপ, এক বিদীর্ণ আত্মার মৌন বিদ্রোহ। চাঁদের আলোতে রক্তের লাল আরও গাঢ় লাগে, ঠিক তেমনই তার ব্যথার গভীরতাও অসমিতাকে ছুঁয়ে যায়। এ অন্ধকারে অ্যানি একা নয়, সে প্রতিধ্বনি হয়ে উঠছে সমস্ত অদমিত কণ্ঠের। এটা শুধুই আর্তনাদ নয়, এটা ইতিহাসের পৃষ্ঠা কাঁপানো এক নারীর অবিস্মরণীয় চিৎকার। অ্যানি হুট করে থেমে যায় তার গলা ফেটে আসা চিৎকারের আওয়াজ। হাতের পুড়ে যাওয়া স্থানটার দিকে তাকায়, আবারও চোখ বন্ধ করে ফেলে। সাথে সাথে গলায় নিকের স্পর্শ আছে অনুভব করতে দুই হাত দিয়ে গলায় ঘেঁষতে থাকে। কিন্তু অ্যানির শক্তি ফুরিয়ে আসে, পা দুই পাশে ছড়িয়ে নিস্তেজ হয়ে হেলান দিয়ে বসে থাকে। জ্ঞান হারিয়েছে কি না সেটা বোঝার ইয়াত্তা নেই। বিবিসি আফ্রিকা চ্যানেলের সহকারীর স্ত্রী অভিযোগ নিয়ে পুলিশের কাছে গিয়েছে, আর সেই অভিযোগে প্রধান আসামি গ্যাংস্টার বস নিক জেফরান। ওনার অভিযোগ ওনার স্বামীকে গ্যাংস্টার বস মেরেছে। হ্যাঁ, এটাই সত্যি, নিক মেরেছে ওনার স্বামীকে। কিন্তু আদৌ কি কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী ছিল ওই দিন রাতে হত্যার সময়? কেউ কি সাক্ষী দিবে নিকের বিরুদ্ধে? সেই সাহসিকতা কি কারো আছে? থাকবে কিভাবে? সবাই তো ছিল নিকের লোক। গার্ড, অধীরাজ আর আরিশ ছাড়া তো কেউ ছিল না। লাশকে ফেলে দেওয়া হয়েছে সমুদ্রের কোন গহ্বরে, তার কোনো ইয়াত্তা নেই। কে খুঁজবে এই লাশ, আর কে আঙ্গুল তুলবে গ্যাংস্টার বসের দিকে যেখানে কোনো প্রমাণ নেই? কিন্তু সহকারী স্ত্রী অভিযোগ করেছে প্রতিটি চ্যানেলে। সেই সংবাদ সাথে সাথেই নিকের কানে আসে। অধীরাজ দাঁড়ায় নিকের সম্মুখে, পাশে আরিশ কপাল কুঁচকে তাকিয়ে আছে। কালো কর্ণের সুদর্শন জিম করা বডি নিয়েও অধীরাজ কাঁপছে কিছুটা, এমনকি একটু দেখার জন্য মন উতলা হয়ে আছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি খুব ভয়াবহ। এখন অ্যানির সাথে সে দেখাও করতে পারবে না। নিককে কপাল ঘষতে দেখে আরিশ গম্ভীরতা টেনে বলে, কি করবি নিক? ওই মহিলার কাছে যাবি? মহিলাদের সাথে কথা বলতে ইচ্ছুক নই আমি, আরিশ। তাদের দেখলেই শরীর জ্বলে ওঠে। অধীরজ অনেক সময় নিকের মুখে মহিলাদের প্রতি এমন ঘৃণিত বাক্য শোনে, কিন্তু এত বছরেও তার জানা হলো না কেন নিক জেফরান মহিলাদের ঠিক এতটা ঘৃণা করেন, কেন ওদের ছায়া দেখলে উনি এতটা উত্তেজিত হয়ে পড়েন। বিশেষ করে কোনো মা যখন তার বাচ্চাকে আদর করছে, তখন নিক এক ভয়ানক হায়নায় পরিণত হয়। তার চোখগুলোর দিকে ঠিক তাকানো যায় না। অধীরাজের মনে প্রশ্ন জাগে, কিন্তু করার সাহস পায় না। যদি এইটা বসের দুর্বলতা হয় তাহলে অনেক কষ্ট পাবে, কিন্তু নিক জেফরানের কি কষ্ট বলতে কিছু আছে? অধীরাজের ভাবনার মধ্যেই নিক ডার্ক বেঁকানো চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে, গাড়ি বের করো, সমুদ্রী ও প্যালেসে যাব, সাথে ওই মহিলার কাছে। আরিশ চিন্তিত ভঙ্গিতে বলে, মিস্টার কায়াত, নারী আর অস্ত্র পাচারের শেয়ার যাচ্ছে, তুই কি শেয়ার করবি? নিকের মুখ ভঙ্গিমা বদলে যায়, রক্ত চোখে আরিশের দিকে তাকিয়ে বলে, কখনো দেখেছিস আমাকে শেয়ারে ব্যবসা করতে? এই কালো সাম্রাজ্য আমি গড়ে তুলেছি, নিজের সব কিছু, যেখানে কারোর স্থান নেই। বিলাতে গেলেই বিনাশ নিশ্চিত। দেখিনি, তবে এমনি জিজ্ঞাসা করেছিলাম। এইটা সেই মাদার ফাকারের একটা চাল, আমাকে ফাঁসানোর জন্য পথ খুঁজছে। তাহলে এতদিন বলেনি, আজ কেন বলছে? গভীরে ভাবিনি। তুই তাহলে আয়, আমি গাড়িতে গিয়ে বসছি। আরিশ ওয়াইনের গ্লাসে সামান্য চুমুক দিয়ে উঠতে যাবে, এমন সময় মাঝবয়সী একটা মহিলাকে দেখে কপাল কুঁচকে ফেলে। নিকের বাড়িতে মেইড। আরিশ আশ্চর্য নিয়ে তাকায় নিকের দিকে। নিক মহিলাকে উদ্দেশ্যে বলে, ওপরে একটা মেয়ে আছে, তার দেখাশোনার দায়িত্ব আপনার। আর রুমের ভেতরে যত ধারালো জিনিস আছে সব সরিয়ে ফেলবেন, একটা ধারালো জিনিসও যাতে না থাকে। খাওয়া দাওয়া সব আপনি দেখাশোনা করবেন। যদি আপনাকে অমান্য করে তাহলে আমাকে জানাবেন। মহিলাটি নিকের কথা মতো নত মস্তিষ্ক নাড়ায়। নিক গম্ভীর হেসে নিজ গন্তব্যে এগিয়ে যায়। আর এইদিকে আরিশ আর অধীরাজ টাসকি খেয়ে দাঁড়িয়ে আছে। মেইড, অসম্ভব। রাত্রির গম্ভীরতা ক্রমশ ঘনীভূত হয়ে সমুদ্রবর্তী বিউ প্যালেস
যানজীবনের অলিন্দে। বাতাসে ভেসে আসে ভারত মহাসাগরের দিক চক্রবাল ছুঁয়ে আসা স্যাঁতস্যাঁতে লবণাক্ত সুবাস, কানে বাজে দূরের ঢেউয়ের সঙ্গীত, কোনো অতলান্তিক অতীতের নিঃশব্দ আহ্বান। সমুদ্রের ধার ঘেঁষে স্থাপিত অভিজাত কাঠের কাউচে বসে আছে এক যুবক। সে গভীর চিন্তামগ্ন, নীরব, বিষণ্ণতা আচ্ছন্ন। তার ডান হাতে মোটা ব্যান্ডেজ, তার রক্তসিক্ত করতল আড়াল করে রাখছে দেহের নয়, আত্মার এক গভীর ক্ষতচিহ্ন। চোখের দৃষ্টিতে সময়ের স্থবিরতা, সেকেন্ডগুলো থেমে আছে অথবা চুপি চুপি হারিয়ে যাচ্ছে অজানা অতলে। তার অবয়বে ফুটে উঠেছে এক অন্তর্গত সংগ্রামের ছাপ, যেখানে বেদনার ভাষা নেই, আছে শুধু শূন্যতা। যুবকটা উঠে দাঁড়ায়, কাউচ ভেদ করে দূরে অবস্থিত ব্ল্যাক ভাইপার পেনশনের দিকে তাকায়। কালো কাউচ দিয়ে ঘেরা প্রতিটি দেয়াল, অন্ধকারে ও কত সুগভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নিক জেভরানের অট্টালিকাকে। যুবকটা দেখতে পারছে না, তবু অনুমান করছে সে অট্টালিকার কোনো এক রুমের কোনো এক প্রান্তে তার ছোট প্রাণটা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। নিক জেভরান কি আদৌ ছাড় দিয়েছে? রক্ষিতা হিসেবে শারীরিক তৃপ্তি মিটায়নি? যদি নাই মেটাতো তাহলে তার অ্যানিকে কেন ক্রয় করেছে? চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে নাবিদের। কেন কিনেছে অ্যানিকে সেই সূত্র ধরতে পারছে না। সামান্য সৌন্দর্যের কাঙালি হয়ে এমন করেছে, আর নিশ্চয়ই অ্যানিকে গভীরভাবে স্পর্শ করেছে। মুহূর্তে ছটফট করে প্রেমিক মনটা ছুটে যেতে চাচ্ছে তার পাখিটার কাছে। হাজার পুরুষের স্পর্শ লাগলেও এনি শুধু আমার। আমি সেই বিধ্বংসী বিধ্বস্ত মেয়েটাকে চাইবো, কলঙ্কিত শরীরে আমার স্পর্শে পবিত্র করে তুলব। নাবিত ওয়াইনের গ্লাস ঘুরিয়ে দূরে দৃষ্টি রেখে বলে, নিজের ধ্বংসের শিখরে দাঁড়িয়েও যদি কিছু চাইবার অধিকার থাকে, তবে সেই অধিকার আমি কেবল এনির জন্যই ব্যবহার করব। এরপর সামান্য থেমে গম্ভীরতা নিয়ে চেয়ারে মাথা হেলিয়ে দেয়, চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বলে, অতি শীঘ্রই আমি আপনার সম্মুখীন হচ্ছি নিক জেভন। অতি শীঘ্রই আমি আপনার সম্মুখীন হচ্ছি নিক জেভন। ক্ষমতার দাপট আমারও কোনো দিক থেকে কম নয়। আমার ভালোবাসার কসম করে বলছি, এই সপ্তাহের ভিতরে আমি এনিকে নিজের কাছে নিয়ে আসবই। ওই এই অন্ধকার গভীর রজনীতে আমি তোর কাছে প্রতীক্ষা করলাম। নাবিদ ওয়াইনের গ্লাস ঘুরিয়ে দূরে দৃষ্টি রেখে বলে। এরপর সামান্য থেমে গম্ভীরতা নিয়ে চেয়ারে মাথা হেলিয়ে দেয়, চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বলে, নিক চলে যেতেই মেয়েট অ্যানির রুমের দিকে অগ্রসর হতে যাচ্ছিল, কিন্তু কেন জানি অজানা ভয় কাজ করছে। সে শুনেছে মেয়েটা অসম্ভব সুন্দরী, তার ভেতরে ধুকধুক করছে মেয়েটাকে এক নজর দেখার জন্য। মেয়ের সব ভয় কাটিয়ে পুনরায় অ্যানির রুমের দিকে যায়। দরজা খুলে ভেতরে প্রবেশ করতে অবাক হয়ে যায়, পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন। মেয়েট কপাল কুঁচকে নিজের ফোনের লাইট অন করে সুইচ বোর্ড খুঁজতে থাকে। কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেয়ে সাথে সাথে লাইট অন করে দেয়। লাইট অন করে সামনে এগিয়ে যাবে এমন সময় মুখে হাত দিয়ে স্তব্ধ হয়ে যায়। মেঝেতে দেয়ালে হেলান দিয়ে অ্যানিস নিস্তেজ হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত এইভাবেই ছিল। অ্যানির অবস্থা দেখে সে দ্রুত সেদিকে যায়, অ্যানিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। অ্যানি এখনও নিস্তব্ধ হয়ে পড়ে আছে। মহিলাটা অ্যানির মুখের দিকে তাকিয়ে আরও ঝলকানি খায়। ঠিক কতটা মায়া আছে এই মুখে তা অনুভব করার ভাষা হারিয়ে ফেলেছে। এইটা কোনো মেয়ে নাকি উপরওয়ালার দান? মহিলাটা এক মুহূর্তের জন্য হারিয়ে যায় অ্যানির সৌন্দর্যে। সুগভীর এই পাতলা গড়নের মেয়ের চেহারায় কিছু তো একটা আছেই, না হলে এক পলক দেখাতেই চোখ বাঁধিয়ে কেন গেল? যেন কোনো চাঁদের ঝলকানি। আর এই মেয়ের এমন করুণ অবস্থা, গলায় আঙ্গুলের ছাপ, হাতে সিগারেটের পুরো ছ্যাঁকা, সাথে আঙ্গুলের ছাপও স্পষ্ট। কপাল কেটে রক্ত শুকিয়ে কালো হয়ে আছে, কান্নার কারণে চোখের পানির দাগ এখনও স্পষ্ট। মুখটা কেমন শুকিয়ে আছে। মহিলাটির ভীষণ মায়া হয় অ্যানির উপর। সে কোনো রকম টেনে নিয়ে বিছানায় শুয়ে দেয়। অ্যানিও এখনও নিস্তেজতার গভীরে ডুবে আছে। মহিলাটা একটা কাপড় ভিজিয়ে এনে পুরো শরীর মুছে দেয়, এরপর কাটা স্থানগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়। কামড়ের দাগ দেখে তপ্ত শ্বাস ছাড়ে। মেডিসিনগুলো বেডসাইডে সুন্দরভাবে সাজানো ছিল। মহিলাটির রুম থেকে বেরিয়ে একজন হাউসকিপারকে আদেশ করে গরম স্যুপ নিয়ে আসার জন্য। এরপর নিজে এসে অ্যানির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। টানা আধা ঘন্টা পর অ্যানি নিবু নিবু চোখ মেলে তাকায়। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কিছুতেই চোখ মেলে তাকাতে পারছে না। তবু বহু কষ্টে নিস্তেজ শরীরকে টেনে টুনে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। চোখের সামনে মহিলাটিকে দেখে বলে, কিন্তু কে আপনি? মহিলাটি অ্যানির চোখের দিকে এক পলক তাকিয়ে থাকে। সে এতক্ষণ অ্যানিকেই দেখছিল। অ্যানির প্রশ্নটা কানে পৌঁছায় না তার। নিজের অজান্তেই
তুমি খুব সুন্দর মা, একদম ওপরওয়ালার আশীর্বাদ। বলে অ্যানি কিছুটা থতমত খেলেও তাচ্ছিল্য ভঙ্গিমায় বলে, মহিলা আশীর্বাদ নিয়ে বাঁচিয়েছে, অথচ অভিশাপ হয়ে গেলাম। কিন্তু কে আপনি? এই প্রথম কোনো নারীকে দেখেছি। কাল একজন ছিল, কিন্তু তাকেও 2 মিনিটের জন্য দেখেছিলাম। শুনেছি সে কম বয়সী মেয়ে, তাই বাহির করে দেওয়া হয়েছে। আপনি কে? মেয়েটির চোখের পানি মুছে বলে, আমি চিত্রা রানী। হিন্দু? বাপদাদার ধর্ম। অ্যানি তপ্ত শ্বাস ছাড়ে। এখানে প্রতিটি মানুষ কি তবে অন্য ধর্মের? আপনাকে আমি চিত্রা মাসি ডাকতে পারি? কেন নয়, অবশ্যই ডাকবেন ম্যাডাম। অ্যানি মুখ কালো করে বলে, ম্যাডাম সম্বোধন কেন করছেন মাসি? আমাকে এনি বলে ডাকবেন। স্যার রাগ করবে। কোন স্যার? নিক স্যার। মুহূর্তেই অ্যানি হৃদয়ে জ্বলে ওঠে। রাতের ঘটনা থেকে শুরু করে নিকের প্রতিটা পাপ ভেসে ওঠে। ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, ওই জানোয়ারের নাম উচ্চারণ করবেন না মাসি। আমার জীবনটাকে নরকে পরিণত করেছে। চিত্রা ঢোক গিলে সামান্য। অ্যানির কথা যদি নিক শোনে তাহলে নির্ঘাত কোনো ক্ষতি করে দেবে। সে তো নিককে চেনে, এর আগেও একবার কাজ করেছে এখানে। নিক কখনো ওনার সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু নিকের স্বভাব সম্পর্কে সে অবগত। চিত্রা ভয়ে নিঃশ্বাস ফেলে স্যুপটা অ্যানির মুখের কাছে নিয়ে আসে। অ্যানি মুখ ঘুরিয়ে নিলে মহিলাটা বলে, ক্ষুধার্ত রেখে নিজেকে কষ্ট দিতে পারবে, কিন্তু লড়াই করতে পারবে না। সঠিকভাবে বাঁচতে হলে শরীরে শক্তির প্রয়োজন, আর শক্তির জোর প্রয়োজন খাবার। তাই খাবার থেকে মুখ ফিরিয়ে নিলে সমস্যার সমাধান নয়। মনে রেখো, লোকে তৈলাক্ত মাথায় তেল ঢেলে দেয় বেশি করে। অ্যানি মনোযোগ দিয়ে চিত্রার কথা শুনে। কেন জানি অতি আপন মনে হচ্ছে ওনাকে তার কাছে। চিত্রা স্যুপ খাইয়ে দিচ্ছে আর অ্যানি বাথরুমের মতো খেয়ে যাচ্ছে। কোনো অভিযোগ নেই, যেন মায়ের হাতে খাচ্ছে। স্যুপ খাওয়া অবস্থায় অ্যানি মহিলাটিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। জানেন, যখন আমি মাত্র 7 বছর বয়সের, তখন আমি জানেন জানেন যখন আমি 7 বছর বয়সের, তখন আমি এতিম হয়ে যাই। তখন থেকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। খুব মিস করি আমি আমার মাম্মামকে। চিত্রা প্রথমে বেশ অবাক হয়। তার মতো সামান্য মেয়েটকে জড়িয়ে ধরেছে ভেবে স্তব্ধ হয়ে যায়। যে এইটুকু বুঝেছে মেয়েটা অনেক সরল, কিন্তু নিয়তি তাকে নরকে ঢেলে দিয়েছে। তার চোখের কোণে জমে ওঠে। অ্যানিকে নিজের সাথে মিশিয়ে বলে, কেউ ছিল না তোমার মা? আমার আপা ছিল, সে আমাকে বড় করে তুলেছে, কিন্তু বয়সের ব্যবধান মাত্র 4 বছরের। আপা আমাকে সবকিছুতে আগলে রেখেছে, কিন্তু আফসোস, এইবার সে হেরে গিয়েছে। তোমার আপা কোথায়? ইরান, কিন্তু সে এসেছে এখানে, আমি সংবাদ পেয়েছি। ইরান? তুমি ইরানি? আমার আপা ইরানি ছিল, আর মাম্মাম ভারতীয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। মেয়েটা কি ফুটফুটে, মনে হচ্ছে নিজের মেয়ে। তারা কিভাবে মারা গিয়েছে? তোমাকে পাচার কেন্দ্রে কিভাবে নিয়ে আসা হয়েছে? অ্যানি বুক থেকে মাথা তুলে বলে, অন্য একদিন বলবো চিত্রা মাসি, আজ মন মস্তিষ্ক বিলুপ্ত হয়ে আছে। চিত্রা অ্যানিকে আর প্রশ্ন করে না। বেড সাইড থেকে মেডিসিন নিয়ে বলে। অ্যানি কপাল কুঁচকে সেদিকে তাকে জিজ্ঞেস করে, কিসের মেডিসিন এটা চিত্রা মাসি? কে দিয়েছে? চিত্রা সত্য চেপে রেখে বলে, ব্যথানাশক মেডিসিন খেয়ে নাও দ্রুত। যেখানে যেখানে ব্যথা পেয়েছো সব কমে যাবে। অ্যানি মুখ ঘুরিয়ে বলে, অভ্যন্তরীর ব্যথা কে মেটাবে মাসি? বার্ষিকটাই কেন চোখে পড়ে সবার? আমাকে কে বাঁচাবে এই যন্ত্রণা থেকে? চিত্রা চমকায়, স্তব্ধ হয়ে তাকায় অ্যানির অনুভূতিহীন সমুদ্রের ঢেউ ওর মতো সুগভীর নেত্রে। মরণ যদি শান্তি নিয়ে আসে, তাহলে আমি মরতে রাজি মাসি। তবে চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনাকে কিছু করতে হবে না। অ্যানি আর কথা না বলে শুয়ে পড়ে। অ্যানিকে চোখ বন্ধ করতে দেখে চিত্রা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে পড়ে। অ্যানি শরীরের চাদর টেনে দিয়ে চোখ বন্ধ করে নাবিদের ইশারার কথা ভাবতে থাকে। মনের ভেতরে বুক চিরিয়ে বেরিয়ে আসে, কবে আসবেন নাবিদ? আঁকাবাঁকা রাস্তার জঙ্গল পেরিয়ে গ্যাংস্টার বস নিক জেভানের রয়েসলারোস নয়রি ড্রপটাইল গাড়িটি গিয়ে থামে 2 তলা বিশিষ্ট একটা বাড়ির সামনে। নিক গাড়ি থেকে নেমে রোদ চশমা খুলে ছুঁড়ে মারে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে আরিশ আর অধীরাজ। 3 জনই গাড়ি থেকে নেমে কোনো সতর্ক ছাড়াই ভেতরে প্রবেশ করে।
নিক পা দিয়ে দরজাটা খুলে সাথে সাথে আবার তালা লাগিয়ে দেয় ভেতর থেকে। ভেতর একটা মহিলা তার 2 বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল। এমন সময় 3 জন পুরুষের আগমনে ভয়ে ছিটকে সরে যায়। নিজের 2 বাচ্চাকে বুকের সাথে চেপে ধরে আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, কারা আপনারা? আমার বাড়িতে কি জন্য এসেছেন? অনুমতি ছাড়া ঢুকেছেন কেন? নিক ম্যাক্সের আড়ালে রহস্যময় হাসি দিয়ে ডিভানের উপরে বসে পড়ে। পায়ের উপরে পা তুলে হাতে থাকা রিভলভারটা আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে তীক্ষ্ণতা নিয়ে মহিলাটির দিকে তাকায়। আরিশ আর অধীরাজ সেইমভাবে পাশের চেয়ারে বসে। নিকের তীক্ষ্ণ দৃষ্টি দেখে মহিলাটা ভড়কে গিয়ে পুনরায় শুধায়, বলছেন না কেন? কারা আপনারা? গ্যাংস্টার, বিশ্ববিখ্যাত গ্যাংস্টার বস নিক জেভরান। মহিলাটা 2 পা পিছিয়ে যায়। আতঙ্কে পুরো শরীর থরথর করে কেঁপে ওঠে। শরীর দিয়ে মনে হচ্ছে ঘাম ঝরতে থাকে। শুকনো ঢোক গিলে বাচ্চাদের নিজের সাথে শক্ত করে আরও চেপে ধরে। আচমকা হাতে একটা চাকু নিয়ে তাদের দিকে তাক করে বলে। নিক ভ্রু নাচিয়ে তাকায় মহিলাটির দিকে। এরপর হালকা শব্দ করে বাঁকা হেসে ডিভানের উপরে 2 হাত 2 পাশে মেলে দেয়। চোখে গম্ভীরতা টেনে গলায় খাদ নামিয়ে বলে, মনে করিয়ে দিলেন মিসেস, আমি একজন শিশু পাচারকারী। পাচার করা আমার পেশা। বাচ্চাগুলো অনেক কিউট। একদম বাপের মতো অবস্থা হলে কেমন হয়? মহিলাটির হৃদয় আঁতকে ওঠে। চাকুটা তাক করে বলে, স্বামীর সাথে হওয়া বর্বরতা মেনে নিয়েছি, কিন্তু বাচ্চাদের দিকে হাত বাড়ালে একজন মাকে সামনে পাবে। নিক ঠোঁট কামড়ে হেসে বলে, মেনে নিয়েছেন মিসেস? প্রতিটা জায়গায় মামলা কে করেছে? আমার ইমেজ নষ্ট করার ফল তো দিতে হবে। আপনার কথা অমান্য করে সামান্য সংবাদ প্রচার করেছে বলে আপনারা তাকে নরপশুর মতো মেরেছেন, তা আর বলেছেন আমি স্ত্রী হয়ে চুপ থাকবো? আপনারা শুধু আমার স্বামীকেই মারেননি, আমার বাচ্চাগুলোকে এতিম করে দিয়েছেন। এতটা অন্যায় কি সে করে ফেলেছিল যে তাকে জানে মেরে ফেলতে হয়েছে? নিক এইবার বিরক্ত হয় প্রচুর। এই কারণে সে মহিলা ঘটনায় আসতে চায় না। নিকের বিরক্ত দেখে আরিশ ইশারা দিয়ে চুপ থাকতে বলে। নিক উঠে দাঁড়ায় শটানভাবে। আরিশ গম্ভীরতা টেনে বলে, আপনাকে ওয়ার্ন করে যাচ্ছি, আইন নিয়ে ঘোরাফেরা করবেন না। যদি পরের বার এমন কাহিনী দেখি তাহলে ঠিক সেই অবস্থা হবে যেটা আপনার হাজবেন্ডের হয়েছে। আর বাচ্চা দুটিকে নিশ্চয়ই হারাতে চান না? প্রমাণ নেই কোনো, চাইলেও কিছু করতে পারবেন না। শুধু অভিযোগ করে ঘাম ঝরানোর মানে হয় না। আপনার জায়গায় কোনো পুরুষ হলে লাশ হয়ে সমুদ্রে ভেসে ভেসে যেত। বাট মেয়ে বলে একটা চান্স দিলাম। নিজে বাঁচুন আর বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখুন, না হলে। আরিশ আর কিছু বলে না। বাঁকা হাসি দিয়ে সেও উঠে দাঁড়ায়। নিক অনেক আগেই বেরিয়ে গিয়ে গাড়ির মধ্যে বসে থাকে। এখানে থাকলে সে রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না। এতটা ধৈর্যশীল সে নয়। আফ্রিকার বিস্তৃত ও অনতিক্রম্য অরণ্যসমূহ, বিশেষত কঙ্গো বেসিন, মধ্য আফ্রিকার বর্ষাবন অঞ্চল এবং সাহেল উপকণ্ঠবর্তী বনভূমি। রাত্রি তখন আকাশের বুকে নিঃশব্দ অভিশাপের মতো বিছিয়ে গেছে। কোনো তারা নেই, নেই চাঁদের শীতল আলোকও। আছে কেবল আকাশ জুড়ে ঘনীভূত এক ছায়াময় স্তব্ধতা, যার নিচে জমে ওঠা পৃথিবীটাকে আর্থিক, মানসিক, এমনকি নৈতিক দিক থেকেও বিভ্রান্ত করে তোলে। সেই নিস্তব্ধতার দেহ ভেদ করে ধীরে ধীরে অপ্রতিরোধ্যভাবে অগ্রসর হচ্ছে একটি কালো ধাতবদেহী গাড়ি, যার ইঞ্জিনের গম্ভীর শব্দ অরণ্যের হৃদস্পন্দনের বিকৃতি। গাড়ির ভেতরে বসে থাকা 3টি অস্তিত্ব, 3টি আলাদা শ্বাস, 3টি ভিন্ন মানসিক দৃঢ়তা। তবু এই মুহূর্তে তারা যেন এক অভিন্ন স্তব্ধতাকে ধারণ করে চলেছে। নিক পিছনের ডান পাশে বসে থাকা সেই মানুষটি, যাকে সমাজ সংজ্ঞায়িত করে ভয় দিয়ে, কিন্তু যার চোখে কেবল নির্লিপ্ত হিসাব বোধের গভীরতা। তার ভাবনাগুলো মুখায়ব স্পর্শ করে না, বরং ভেতরে এক ধরনের গা চাপা অভ্যস্ততা বিরাজমান, যা অপরাধকে পেশা নয় নৈমিত্তিকতা করে তুলেছে। তার বাম পাশে বসা আছে অধীরাজ। চোখে রয়েছে ক্রমাগত সচেতনতার ছায়া। চোখ জানালার বাইরের দিকে স্থির,
কিন্তু মন যেন ভিতরে অজানা সুরে ক্রমাগত সুর মিলিয়ে যাচ্ছে। প্রতিটি পেশি যেন সমন্বয়হীন নিঃশ্বাসের অনুরণে বিদ্ধ। অধীরাজ জানে অরণ্য পথে কোনো স্থিরতা নেই, প্রতিটি বাকি হতে পারে অন্তিম দৃশ্যের প্রাকমঞ্চ। রাস্তার পিচ গলে মিশে গেছে মৃত পাতার স্তরে। গাছেরা এত কাছে এসে দাঁড়িয়েছে যে তারা কোনো মানবিক কথোপকথনের জন্য নয়, বরং নীরব বিচার সভা বসিয়ে রেখেছে। অরণ্যের বাতাস ভারী কণ্ঠে চেপে বসে থাকা ক্লান্ত বিষাদের মতো জমাট ও নিরুত্তর, অথচ বোঝা যায় স্পষ্ট এই নীরবতা স্বাভাবিক নয়। এখানে কিছু আছে যা অপরিচিত হয়েও ঠিক চেনা যায় না। হেডলাইটের কুয়াশা ভরা আলো জঙ্গলের ভেতরে এক অস্থায়ী করিডর নির্মাণ করে, কিন্তু আলো যত এগোয় ছায়া তত ঘনীভূত হয়ে পেছনে জমে ওঠে। এই যাত্রা কাজের উদ্দেশ্যে শুরু হলেও পথে নেমে আসা নৈশব্দ, প্রকৃতির অতি চেনা অথচ শত্রুভাবাপন্ন দৃষ্টি এবং প্রত্যেক চরিত্রের অন্তর্মুখী সংশয়। নিকের গম্ভীরতা ছুটে যায় কিছুর শব্দে। চোখের চশমা খুলে সাথে সাথে পেছন থেকে শুট করে দেয়। ঠিক তখনই শোনা যায় একটা বুক চিরে আসা চিৎকার। হুট করে বুলেট প্রুফ গাড়িটা থেমে যায়। আরিশ হাতের গানটাকে চেপে ধরে ঠোঁটে ঠোঁট চেপে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পেছন পেছন অধীরাজও আসে। গাড়ি থেকে নেমে নিক লুটিয়ে পড়া লোকটার দিকে রেগে এগিয়ে যায়। লোকটার পায়ে গুলি করা হয়েছে, রক্তে ছটফট করছে ব্যক্তিটা। নিক ব্যক্তিটার গলা চেপে ধরে হুঙ্কার ছেড়ে ওঠে। টাফার, কে তুই? ফলো কেন করছিলি? ব্যক্তিটা নাক মুখ কুঁচকে কিছু বলতে যাবে, তার আগেই দূর থেকে একটা বুলেট ব্যক্তিটার বক্ষ ভেদ করে যায়। একটা বুলেটে স্থায়ী হয় না, পরপর অনেকগুলো বুলেটের আঘাতে বুক ঝাঁঝরা হয়ে যায়। নিক চমকে ওঠে হঠাৎ আক্রমণে। তার শিকারকে আড়াল থেকে কে আঘাত করল, তার মানে মেইন কালপ্রিট এখানেই আছে। ব্যক্তিটার রক্তে ভেসে যায় মাটি। নিকের চোয়াল শক্ত হয়ে আসে, রিরি করে কাঁপতে থাকে শরীর। চোখ যায় লোকটার গলায় করা একটা ট্যাটুর দিকে। নিক হাতের মাধ্যমে শার্ট সরিয়ে ট্যাটুটাকে ভালোভাবে পরখ করে। আমেরিকান মাফিয়া বডিগার্ড সিলমোহর। আমেরিকান মাফিয়া মিস্টার কায়াতের বডিগার্ড। নিক শ্বাস টানে বড় বড়, রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মিস্টার কায়াতের খোঁজে পাশে তাকাতেই হুট করে দুপা পিছিয়ে যায়। চোখ মুখ চেপে ধরে নাক মুখ কুঁচকে ফেলে। অধীরাজ চোখ হাত দিয়ে বলে, বস মেপে ওসি গ্যাস ছাড়া হয়েছে, চোখ মুখ জ্বলছে যাচ্ছে। নিক চেহারা শক্ত করে গাড়ির কাছে চলে আসে। অতিরিক্ত রাগের তাপে গাড়ির উপরে হাত দিয়ে ঘুষি মেরে চেঁচিয়ে ওঠে। ফাক ফাক ফাক, দ্যাট সন অফ আ পিগ, রান অ্যাওয়ে। আরিশ নিজের চুল টেনে বলে। মিস্টার কায়াতের হঠাৎ আক্রমণের কারণ? আগে তো এমন কোনোদিন ছিল না। অধীরাজ কাপা গলায় বলে, হয়তো এনির জন্য পাগল হয়ে গিয়েছে, একের পর এক চাল চালছে। কুকুরের মতো হয়ে আছে নিলাম কেন্দ্রের সেই 18 জন গ্যাংস্টার। বাট কায়াত পর পর শত্রুতামির জাল বিছিয়ে রাখছে। নিকের চোখ মুখ শক্ত হয়ে আসে, তাদের মুখ এখনো জ্বলছে। ওসি গ্যাস সম্পূর্ণরূপে পরিচিত অলিওরেসিন ক্যাপসিকাম, এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক যা মূলত মরিচের নির্যাস থেকে তৈরি করা হয়। এটি একটি অতি প্রভাবশালী চোখ ও শ্বাসতন্ত্রের জ্বালা সৃষ্টি করা রাসায়নিক অস্ত্র, যা সামরিক, পুলিশ এবং আত্মরক্ষার ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়, বিশেষ করে পেপার স্প্রে ও ক্রাউড কন্ট্রোল গ্রেনেড হিসেবে। আবার অনেক সময় নিরাপত্তা ভিত্তিক কাজেও ব্যবহার করা হয়। তিনজন পূর্বের ন্যায় গাড়িতে গিয়ে বসে। আরিশ গম্ভীর আর রাগ নিয়ে বলে, মিস্টার কায়াতকে আমি দেখে নেব, তুই পাচারের কাজে ফোকাস দে নিক। 17টা যুবতী মেয়ের প্রয়োজন, আরো খুব দ্রুত সংগ্রহ করতে হবে। নিক কপাল ঘেঁষে বলে, আগামী 72 ঘন্টার ভেতরে প্রাইভেট জেট রেডি রাখিস। এর মধ্যেই 17 জন যুবতী পাচার সেলে এসে যাবে। নিক গাড়ি ঘুরিয়ে নিজের ব্ল্যাক ভাইপার মেনশনের দিকে অগ্রসর হয়। আরিশ সোজা নিজের বাংলোতে চলে যায়। রুমে গিয়ে গায়ের কোটটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বেঁকিয়ে রাখা ডার্ক চেয়ারের মধ্যে বসে পড়ে। ছন্ন ছাড়া অবস্থায় নিজের চুলগুলোকে এলোমেলো করে জোরে জোরে শ্বাস টানে। ওয়াইনের ছিপি খুলে এক নিঃশ্বাসে সবটা গিলে ফেলে। বুকে চিরে বেরিয়ে আসে আর্তনাদ। কেমন আছো তুমি অ্যানি? ভুলে যাচ্ছি তোমাকে আমি, কিন্তু দেখো ভুলতে পারছি না। এটা কি আমার দোষ নাকি তোমার? রক্ত নিয়ে উল্লাস করা আমার কাজ, মেয়ে নিয়ে নয়। তারপরও আমার মনে মিশে গেলে।
থমকে দিলে আমার নরপশু মনটাকে, কিন্তু যুদ্ধ করে থামিয়ে দিলাম সেই মনটা। ভালোবাসাকে উৎসর্গ করে দিলাম। তুমি তো আমার সম্পত্তি নও। রাত্রি তার নিরাবেগ ছায়াচ্ছন্নতা বিস্তার করে যখন আকাশের ক্যানভাসে নক্ষত্রহীন এক অন্তহীনতা আঁকে, তখন প্রকৃতির প্রতিটি উপাদান যেন এক সম্মিলিত মৌনতায় শপথবদ্ধ হয়। এই নিঃসীম নিঃশব্দতায় শব্দ এক নিষিদ্ধ বস্তু, যার অনুপস্থিতি আরও জোরালোভাবে শ্রুতিগ্রাহ্য হয়ে ওঠে। ঘড়ির কাঁটার শব্দ পর্যন্ত বাজছে পুরো রুম জুড়ে। রাতের অন্ধকারে রাত 2টার কাছাকাছি বদ্ধ কাউচ ঘেরা বেলকমনির মধ্যে অ্যানি দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি এখনও ঝলমলে আকাশের দিকে নিবদ্ধ। নিজেকে অনেক বদ্ধ মনে হচ্ছে, এমনকি নিজের শ্বাসও মনে হয় যেন কারো অনুমতি না নিয়ে বেঁচে থাকার স্পর্ধা করছে। এ রাত্রির স্তব্ধতা কেবল শ্রবণেন্দ্রিয়কে নয়, অনুভূতির পরত পরতকে আবিষ্ট করে তোলে। মুখোমুখি হতে আকাশের কালো চাদরে জড়িয়ে থাকা এই নিস্তব্ধ রাত্রি অ্যানির জন্য যেন শেষ হচ্ছে না। সময় স্থবিরতা নয়, বরং এক অনন্ত প্রত্যাশার আবরণ। এই বাড়িটা এক নরক কেন্দ্র মনে হয়। কালো রঙে লাগানো প্রতিটা দেয়াল আর জিনিসপত্র, এখানে আত্মার গহনতম প্রশ্নগুলো আলো খোঁজে নিঃশব্দতায়। এই নিঃসঙ্গ নৈশব্দ একাধারে আশীর্বাদ ও অভিশাপ। অ্যানির হাঁটু পর্যন্ত ঘন চুলগুলো বাতাসের সাথে নড়ে চড়ে উঠছে। কাউচ দিয়ে থাকার কারণে কোনো বাতাসও প্রবেশ করতে পারছে না। জাস্ট একটা জানালা খোলা, সেখান থেকে মৃদু বাতাস ভেসে আসছে। অ্যানির চোখের পানি টলমল করছে, চোখের নিচে কেমন শুকিয়ে আসছে। ঝলমলে আকাশটার দিকে তাকিয়ে অ্যানি তাচ্ছিল্য হেসে বলে, তারাগুলো তো আমার বন্ধু ছিল। আমি অমাবস্যায় ঠেকে গিয়েছি, অথচ দেখো তোমরা ঠিক ঝলঝল করছো। অ্যানি কথা শেষ করতে পারে না। এমন সময় আচমকা ঝড়ের গতিতে কেউ পেছন থেকে ঘাড় চেপে ধরে। হুট করে এমন হওয়াতে অ্যানি মৃদু জোরে কান্না করে ওঠে। নিজের হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করতেই চুলে টান পড়ে। ঘাড়টা এমনভাবে চেপে ধরেছে যেন ভেঙে ফেলবে। একটা হিংস্র হায়নার থাবা থেকে কম নয়। অ্যানি ছটফট করছে, ঠিক তখন ওই পেশিবহুল একটা হাত তার চিবুক চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, কি আছে তোর মধ্যে বল, সত্যি করে বল কি আছে। তোর জন্য হাজার পুরুষ কেন এত উন্মাদ হয়ে আছে? তারা কেন তোকে ছিনিয়ে নেয়ার জন্য কুকুরের মতো লেলিয়ে আছে? হানসামি রাবিশ। অ্যানির পুরো মুখ লাল হয়ে গিয়েছে নিকের থাবায়। চিবুক এমনভাবে চেপে ধরেছে যে ওর চোখ উল্টে আসার উপক্রম। অ্যানি হাঁপাচ্ছে, ছোটোছুটি করছে। নিকের চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। অ্যানির দিকে তাকিয়ে বড় বড় শ্বাস নেয়। এরপর এক প্রকার রাগ আর চেত নিয়ে গাল ছেড়ে দেয়। অ্যানি যেন প্রাণ ফিরে পায়। গালে হাত দিয়ে নিকের দিকে তাকিয়ে বলে, নিক অ্যানির বাহু চেপে ধরে বলেন। অ্যানি তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, আরে ওরা কিছু করার আগেই মরে যেতাম, কিন্তু আপনি তো মরার সুযোগও দিচ্ছেন না। তিলে তিলে মারছেন আমাকে দিনের পর দিন। ওরা যদি জানোয়ার হয় তাহলে আপনি সেটার তৈরি দাতা। নিকের রাগান্বিত চোখ দুটি তড়িৎ গতিতে অ্যানির দিকে নিক্ষেপ করে। দাঁতে দাঁত পিষে অ্যানির পুড়ে যাওয়া হাতটায় শক্ত করে চেপে ধরে। ব্যথাতুর জায়গায় শক্ত স্পর্শ পেতে অ্যানির চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। মনে হচ্ছে এখন ওই জ্ঞান হারাবে সে। পুরো শরীর এক প্রকার ঝাঁকুনি দিয়ে ওঠে। নিক সেই পোড়া স্থানে ইচ্ছে করে আরও জোরে চাপ দিয়ে নিজের সম্মুখে এনে বলে, চোখ নামিয়ে কথা বলবে আমার সাথে, প্রতিটা কথা সীমা রেখে বলবে। আমার সাথে কেউ উঁচু গলা করে কথা বলতে পারে না। লিমিট ক্রস করলে জাহান্নামের নমুনা দেখিয়ে আনবো। অ্যানি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। জাহান্নামে যাওয়ার ক্ষমতাটাই আপনার আছে, জান্নাতে যাওয়ার ক্ষমতা নেই। আপনাদের মতো জানোয়ার ধর্মহীনরা কোনোদিন জান্নাতের নাম শুনতে পারবেন না। অ্যানি ঘৃণার চোখে কান্না মিশ্রিত চোখে তাকিয়ে থাকে নিকের গম্ভীর লাল হয়ে থাকা চোখের দিকে। সে এখন আর ভয় পায় না কাউকে। ভয় কিসের? যেখানে সম্মানের নিশ্চয়তা নেই, জীবনের নিশ্চয়তা নেই, সেখানে আর ভয় কিসের? ওদের কাছে গেলে খুব ভালো লাগতো। তোদের মতো শরীর দেখানো মেয়েদের দাম্ভিকতা সাজে না। শরীর দেখিয়ে পুরুষ সিরিয়াস করা তোদের কাজ। নিকের এমন কথায় অ্যানির শরীরে ঘৃণাই জ্বলে ওঠে। নিকের স্পর্শগুলো মনে হচ্ছে একটা পচনশীল জিনিস। অ্যানি নিজেকে দমিয়ে রাখতে না পেরে পুনরায় নিকের গোপন জায়গায় আঘাত হানে। আপনি কি জারদ ছিলেন? মায়ের পেট থেকে হওয়া একজন সন্তান কিভাবে একটা মেয়েকে নিয়ে এসব বলতে পারে? বাবার আদর্শ পাননি নাকি অবৈধ ছিলেন? অ্যানির কথাটা বলার সাথে চারিদিকে নিস্তব্ধতা।
পুরো কামরা থেকে বেলকনি সব জায়গায় পিনপিন নীরবতা। অ্যানি চোখ তুলে তাকায় নিকের দিকে। নিকের চোখ নিচে, তবে শরীর আগের তুলনায় শক্ত। অ্যানি সরে আসতে চায় সামনে থেকে, ঠিক এমন সময় এক ভয়ঙ্কর শব্দে চারপাশ ঝংকার তুলে। এতটা উচ্চ আওয়াজ ছিল যে অ্যানি ভয়ে কান চেপে চিৎকার দিয়ে ওঠে। তার সামনে থাকা বেলকনির অর্ধেক কাউচ ভেঙে পুরো মেঝেতে ছড়িয়ে গিয়েছে। অ্যানি নিকের দিকে তাকাতেই আটকে ওঠে। নিকের চোখের দিকে তাকানো যাচ্ছে না। ধূসর চোখ নয়, যেন আগুনের লাভা। হাত থেকে অনবরত রক্ত ঝরছে। নিক ঘাড় ঘুরিয়ে অ্যানির দিকে তাকায়। অ্যানি ভয়ে 2 পা পিছিয়ে যায়। ঠিক তখনই মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচ ভাঙা তার পায়ের নিচে গেঁথে যায়। মাংস ভেদ করে কয়েকটা টুকরো ঢুকতেই অ্যানি ব্যথায় দাঁড়িয়ে যায় সেখানেই। নিক ধীরে ধীরে এগিয়ে আসে কাঁচের উপর দিয়ে, তার পায়ে শুজ। অ্যানির সম্মুখে এসে এক হিংস্র বাঘের মতো গলা ধরে রেলিংয়ের সাথে চেপে ধরে। অতিরিক্ত রাগে কথা বলতে পারছে না, গলা কাঁপছে। নিজের সর্বশক্তি দিয়ে গর্জে ওঠে। সাহস কিভাবে হলো তোর এইসব বলার? বলেছিলাম না নিক জেভরান কারোর গর্ভ থেকে জন্ম নেয়নি। মায়ের কথা কেন তুললি? এই বল বল বলছি। হাউ ওয়েল ডু ইউ নো মি? দ্য হোল কান্ট্রি ফিয়ার্স মি অ্যান্ড ইউ আর শোয়িং মি অ্যাটিটিউড। অ্যানির শ্বাস বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। 2 হাত দিয়ে পেছনে রেলিং শক্ত করে চেপে ধরে। কাশতে কাশতে প্রায় নেতিয়ে পড়ে। আচমকা হাঁটু দিয়ে নিকের মেইন পয়েন্টে সজোরে চাপ প্রয়োগ করে। রাগের মধ্যে নিজের শরীরে এমন আক্রমণে নিক হাত ছেড়ে দেয়। অ্যানিকে ছিটকে পড়ে মেঝেতে। মেঝেতে পড়ে থাকা কাউচগুলো তার শরীরে গেঁথে যায়। নরম মাংস ভেদ করে শরীর ফুটো করে ঢুকে পড়ে অসংখ্য কাউচের টুকরো। তবে ভাগ্য ভালো ছিল, এক পাশে পড়েছে। হাতে আর পিঠে জাস্ট 2-1টা ঢুকেছে।